বাড়িতে কিভাবে ঘি তৈরি করতে হয় সেই পদ্ধতি আমি আগেও কয়েকবার আমার চ্যানেলে শেয়ার করেছি। দুধের সর কিভাবে ডিরেক্টলি জাল দিয়ে ঘি তৈরি করতে হয়, দুধের সর থেকে কিভাবে মাখন তুলে সেটা দিয়ে ঘি তৈরি করতে হয়, এগুলো তো ট্র্যাডিশনাল পদ্ধতি, এগুলোও দেখিয়েছি। তবে আজ শেয়ার করব দুধের সর থেকে মাখন তোলার এক অভিনব পদ্ধতি, যেটা এখন ইউটিউব, ইনস্টাগ্রামে কিন্তু ভীষণভাবে ভাইরাল। তো ভাবলাম ট্রাই করে দেখি এর রেজাল্ট কেমন আসে। তো প্রত্যেকদিন বাড়িতে দুধ আনার পর দুধ জাল দিয়ে কিভাবে দুধ থেকে সর তুলে নিতে হয় ঘি বানানোর জন্য, সেটা তো আগের রেসিপিগুলোতেও রয়েছে, সেই জন্য আর আলাদা করে সর কালেক্ট করাটা দেখালাম না। এখানে আমি 10 দিনের দুধের সর কালেক্ট করে এই ঘিটা তৈরি করছি। আমার বাড়িতে প্রত্যেকদিন 1 লিটার করে দুধ আনা হয়, ফুল ক্রিম দুধ, এবং সেটাকে জাল দিয়ে যে সরটা ওঠে সেটা আমি জমিয়ে রাখি ডিপ ফ্রিজে, এবং সেটা দিয়ে 15-20 দিনে একবার করে ঘি তৈরি করি। তবে এবার আর এতটা অপেক্ষা করার তর সয়নি, সেই কারণে 10 দিনের জমানো সর দিয়েই আমি ঘিটা তৈরি করছি। তো 10 দিনের যে জমানো সরটা ছিল সেটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে 2-3 ঘন্টা আগে থেকে আমি বাইরে রেখে দিয়েছিলাম। রুম টেম্পারেচারে এসে যাওয়ার পর এটাকে একটা সসপ্যানের মধ্যে নিয়ে দুধের সরটাকে আমি খুব ভালো করে চামচ দিয়ে এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। মানে সরটা যেরকম দলা দলা অবস্থায় থাকে সেটাকে একটু ভেঙে নিতে হবে। তো এই কাজটা চামচ বা হাতা ব্যবহার করেই করে ফেলতে পারেন, অথবা আপনারা চাইলে তারের হুইস্কারও ব্যবহার করতে পারেন। তো দলা পাকিয়ে থাকা সরগুলো এভাবে একটু ভেঙে নেওয়ার পর এবার আমি এই সসপ্যানটাকে গ্যাসে বসাচ্ছি। তো গ্যাসে বসানোর পরই দেখবেন আস্তে আস্তে এটা গলতে শুরু করছে, এবং মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দেখবেন এটা একদম লিকুইড ফর্মে চলে আসছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। তো মোটামুটি 1 মিনিটের মধ্যেই দেখুন দুধের সরটা এরকম লিকুইড ফর্মে চলে এসেছে। ব্যাস এই স্টেজে এলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদের অফ করে দিতে হবে। কোনোভাবেই কিন্তু এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলে চলবে না। এই সময় এই লিকুইড দুধের সরটা এটা কিন্তু হালকা গরম অবস্থায় রয়েছে, মানে আপনারা যদি এর মধ্যে একটা আঙুল ডুবিয়ে দেখেন তাহলে কিন্তু গরমটা আঙুলে সহ্য করতে পারবেন। তো এটা পুরোপুরি রুম টেম্পারেচারে চলে আসার পর এবার একটা গ্লাসের মধ্যে কিছুটা জল নিয়ে, যাতে গ্লাসটা একটু ভারী হয়ে যায় তার জন্যই জলটা দেওয়া, যে কোনো একটা সাইডে এভাবে বসিয়ে দিতে হবে এই লিকুইড দুধের সরটার মধ্যেই। তারপর এই পাত্রটা সমেত এটাকে আবার ফ্রিজে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে সারা রাতও ফ্রিজে রাখতে পারেন এটাকে। তবে ওই যে বললাম আমার তো এত ধৈর্য নেই এত অপেক্ষা করার মতো, সেই জন্য আমি 3-4 ঘন্টা মতো ফ্রিজে রাখার পরই আমি এটাকে বের করে নিয়ে এসেছি, এবং দেখলাম খুব সুন্দরভাবে কিন্তু দুধের ফ্যাটটা ওপরে জমে গেছে। যে জল ভর্তি গ্লাসটা রেখেছিলাম সেটা বের করে নিয়ে গ্লাসের যে জলটা ছিল ওটা তো ঠান্ডা জল, মানে ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে গেছে, তো ওই ঠান্ডা জলটাই আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, এবং যে দুধ এবং জলের মিশ্রণটা রয়েছে সেটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দুধের সরের মধ্যে যেটুকু ফ্যাট ছিল সেটুকু কিন্তু ওপরে সুন্দরভাবে জমে গেছে, তো ওইটুকু ফ্যাটের অংশটা রেখে বাকি যেটুকু যা আছে ওর মধ্যে সসপ্যানটার মধ্যে সবটুকুই আমাদের ধুয়ে এই বাটির মধ্যে নিয়ে নিতে হবে। মানে ট্র্যাডিশনালি দুধের সর থেকে আমরা যখন মাখন তুলি তখন মাখন তোলার পর যে লিকুইড অংশটা থাকে ওটাকে তো আমরা বাটার মিল্ক বলি, তো এটা কিন্তু সেই বাটার মিল্কই। তো সেটাকেই আমরা একটা অন্য পাত্রে এভাবে নিয়ে নিচ্ছি, আর যে বাটারটা জমে রয়েছে সেই বাটারটাকে ভালো করে এবার ধুয়ে নেব। তো এবার এই যে বাটারটা রয়েছে এটার ওপর থেকেও এভাবে জল দিয়ে দেব, তাতে বাটারটাও কিন্তু ভালো মতো ধোয়া হয়ে যাবে। আর এই বাটার ধোয়া যে জলটা সেটাকেও আমি বাটার মিল্কের মধ্যেই কালেক্ট করে নিচ্ছি। এই বাটার মিল্কটাকে যেভাবে দুধ কাটানো হয়, মানে দুধ কাটিয়ে ছানা তৈরি করা হয়, সেভাবে আমরা এই বাটার মিল্কটা থেকেও কিন্তু ছানা তৈরি করে নিতে পারবো। তো দেখুন বাটারটা কিন্তু ভালো মতো ধোয়া হয়ে গেছে। এবার এই বাটারটাকে আমি যে পাত্রে ঘিটা তৈরি করব সেই পাত্রের মধ্যে নিয়ে নেব। আমি একটা লোহার কড়াইতেই ঘি বানাই, তো লোহার কড়াইটার মধ্যেই বাটারটা আমি নিয়ে নিচ্ছি। মানে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপারটা কিন্তু একই হলো, মানে দুধের সর থেকে মাখন তোলাই হলো, তবে মাখন তোলার পদ্ধতিটা কিন্তু অভিনব। আর কম্পারেটিভলি আমার কিন্তু এই পদ্ধতিটা অনেক বেশি সহজ এবং কম খাটনির মনে হয়েছে, কারণ মিক্সিতে আমরা যখন বাটার তৈরি করি ওই দুধের সরটাকে ঠান্ডা জল ঢালতে ঢালতে সেটাকে ভালো করে ব্লেন্ড করো, তারপরে বাটার তোলো, ওটা অনেক বেশি খাটনির কাজ। আমার কিন্তু এটা অনেক বেশি সহজ মনে হয়েছে। আমি তো নেক্সট টাইম থেকে এই পদ্ধতিটাই ফলো করব, সেটা বলাই বাহুল্য। ঘিয়ের কোয়ালিটি আমার একই রকম লেগেছে, যেমনটা অন্য পদ্ধতিতে বাটার তুলে আমরা ঘি বানাই সেরকমই লেগেছে। তবে এই পদ্ধতিটাতে ওই যে বললাম খাটনিটা অনেকটা কম। ওই একটা আলাদা মিক্সার জার ভালো করে ধোয়ার গল্প নেই এখানে, আলাদা করে ঠান্ডা জল মেশানোর গল্প নেই, মানে ব্যাপারটা কিন্তু সব মিলিয়ে বেশ ইজি।
যাই হোক, এরপর বাকি পদ্ধতিটা সেম, মানে এই বাটারটা থেকে এবার ঘি তৈরি করব। তো এটাকে আমি গ্যাসে বসালাম এবং গ্যাসে বসাতেই এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই একদম গলে লিকুইড হয়ে যাবে। তো এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না এই বাটার থেকে পুরোপুরি ঘিটা রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিতে হবে এভাবেই। তো বাকি প্রসেসটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এই পদ্ধতিটাতে আর বলে বোঝানোর মতো কিছু নেই। আস্তে আস্তে এভাবে জাল দিতে দিতে দেখবেন ঘিটা পুরোপুরি লিকুইড ফর্মে চলে আসছে, মানে একদম পাতলা ঘি যেমন থাকে সেরকম হয়ে যাচ্ছে এবং আপনারা দেখেই বুঝতে পারবেন যে ঘিটা কিন্তু সম্পূর্ণভাবে রিলিজ হয়ে গেছে। প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করলেই বুঝতে পারবেন। প্রথমে ওই যে মাখনটা গলেছিল ওটা কিন্তু অনেকটা গাঢ় ছিল ওই মিশ্রণটা, আস্তে আস্তে সেটা থেকে এরকম একদম পাতলা তেলের মতো একটা মিশ্রণ তৈরি হয়ে গেল। এটাই কিন্তু ঘি। আর এই ঘিয়ের মধ্যে যে দানা দানা অংশটা রয়েছে, যেটা এখনো একটু সাদাটে রয়েছে, সেটা যতক্ষণ না পর্যন্ত ডার্ক ব্রাউন কালার বা একটু কালচে টাইপের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে এবং রান্না করতে হবে। যখন দেখবেন এই দানা দানা মতো অংশগুলো, মানে ঘিয়ের মধ্যে যেগুলো রয়েছে ছোট ছোট, তো এগুলো যতক্ষণ না ডার্ক কালারের হচ্ছে ততক্ষণ কিন্তু ঘিয়ের কালার ব্রাউন হবে না। মানে এই অবস্থায় যদি নামিয়ে নেওয়া হয় তাহলে ঘিটা কিন্তু অনেকটা সাদাটে টাইপের হবে। আর ঘিটা যদি একটু কম জাল দিয়ে নামানো হয় তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটাও একটু কমই আসবে। দেখুন ওপরটা অনেকটা ফেনা তৈরি হয়েছে, তাই জন্য অত প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে না। তবে স্প্যাচুলার সাহায্যে ঘিয়ের মধ্যে থাকা ওই দানা দানা অংশগুলো তুললেই দেখতে পাবেন ওগুলোর কালার কিন্তু একদম ডার্ক হয়ে গেছে। দেখুন আমি স্প্যাচুলাতে তুলছি, দেখা যাচ্ছে। তো এটার মানে আমাদের ঘি কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। ঘিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর এটাকে ছেঁকে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবেন। আর চেষ্টা করবেন কোনো কাচের পাত্রে রাখার, তাতে ঘি খুব ভালো থাকে। আর এখন যেমন দেখছেন ঘিটা একদম লিকুইড ফর্মে রয়েছে, মানে একদম তেলের মতো রয়েছে। এটাকে 2-3 দিন রেখে দেওয়ার পর কিন্তু দেখবেন এর মধ্যে পুরো দানা দানা টেক্সচার চলে এসেছে। আর 10 দিনের জমানো দুধের সর থেকে মোটামুটি 250 ml মতো ঘি তৈরি হয়েছে। আর আমার কিন্তু এই পদ্ধতিতে ঘি তৈরি করে ঘিয়ের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ঠিকঠাক মনে হয়েছে। মানে ট্র্যাডিশনালি আমরা যে পদ্ধতিতে ঘি তৈরি করি সেভাবে ঘি তৈরি করে যেরকম মনে হয় সেরকমই মনে হয়েছে, আলাদা কিছু মনে হয়নি। তবে পদ্ধতিটা যেহেতু অনেকটা সহজ, তাই আমার মতো কুড়ে মানুষের জন্য তো এটা অবশ্যই ভীষণভাবে হেল্পফুল। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে বাটার মিল্কটা তৈরি হয়েছিল সেটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে ছানা কাটিয়ে নিইনি, ওটা আমি ঘন্টা 2 মতো ফ্রিজে রেখেছিলাম। তারপর দেখুন এটার ওপরেও কিন্তু অনেকটা বাটার জমেছে, মানে এই বাটার মিল্কটার মধ্যেও কিন্তু অনেকটা মাখন ছিল। তো এটাকেও আমি ওপর থেকে এভাবে তুলে নিচ্ছি, নিয়ে একটা পাত্রে রেখে দেবো। পরের বার যখন ঘি তৈরি করব তখন এটা মিশিয়ে দেবো। আর ততদিনের জন্য এটা অবশ্যই ডিপ ফ্রিজে রাখবো। নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু 7-8 দিন পরেই গন্ধ হয়ে যাবে এটার মধ্যে। তো যাই হোক, আজকের এই পদ্ধতিটা যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাতে এটা আরো অনেকের কাছে পৌঁছে যাবে এবং সকলেরই হেল্প হতে পারে। তাহলে আপনাদের সঙ্গে আবার আমার পরের পর্বে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।